হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা এই চ্যানেলে ক্লাস 11 এবং 12 এর কমার্সের বিভিন্ন সাবজেক্ট যেমন অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং পিএসটিডি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেতে থাকবে। ঠিক আছে, তো তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডদের এই চ্যানেলটি সম্পর্কে জানাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা জানো আমাদের ক্লাস 11 এ এখন সেমিস্টার সিস্টেম শুরু হয়ে গেছে। তো তার জন্য এই ফার্স্ট সেমিস্টারে আমাদের এগুলো অড সেমিস্টার, সেই সমস্ত সেমিস্টারে আমাদের কি হচ্ছে এমসিকিউ প্যাটার্নে সব কোশ্চেন হবে। তো তার জন্য আমাদের থিওরিটাকে মানে বেশি করে যেগুলো ব্যাপারগুলো আছে, যে কোনো ডেফিনেশনের মধ্যে আছে, সেগুলো ভালো করে একটুখানি বুঝে পড়তে হবে। তো আমরা ইউনিট 1 দিয়ে স্টার্ট করব। ইন্ট্রোডাকশন এন্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, এটা তোমাদের ইউনিট 1 আছে। এবার ইউনিট 1 এরও কিছু কিছু সাব পার্টস থাকে। আমি অ্যাকাউন্টিং ওই বলে তার মধ্যে ইন্ট্রোডাকশনটা আছে, তারপর আছে বেসিক অ্যাকাউন্টিং টার্মস। তো আজকে আমরা অ্যাকাউন্টিং দিয়ে শুরু করব। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং। এটাকে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংও বলে। তো এটাকে আমি কেন লিখেছি তোমরা পরে গিয়ে বুঝে যাবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে, প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেনের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও সারসংক্ষেপণের মাধ্যমে বিভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত করা ও তা বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন তথ্য প্রস্তুত ও পরিবেশনকে হিসাব নিকাশ বলে। কি বলছে, প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেন। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠান তো আমরা বুঝি মানে যেরকম কোনো অর্গানাইজেশন, যেরকম কোনো বিজনেস আছে, এগুলোকে এক একটি প্রতিষ্ঠান বলে। ঠিক আছে, তো লেনদেন কি, লেনদেনটা সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপর আমরা ফিরছি হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং এর ডেফিনেশনে। তো দেখো আমাদের লেনদেন সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে ঘটনা কি বা ইভেন্ট কি। আমাদের প্রত্যেক জীবনে প্রতিনিয়ত যা কিছু ঘটে চলেছে তাকেই ঘটনা বলে। এখন তোমরা আমার এই ক্লাসটা করছো বা ইউটিউবের মধ্যে ক্লাসটা দেখছো বা কোনো কিছু তোমরা মানে রাইট করছো, ঠিক আছে, লিখছো, ঠিক আছে, এই সমস্ত জিনিসই আমাদের কি হচ্ছে ঘটনা। কিন্তু হিসাব শাস্ত্রের মধ্যে আর্থিক ঘটনাগুলোকেই বিবেচনা করা হয়। ঠিক আছে, মানে যার মধ্যে যেটাকে মনিটারি টার্মসে কি করা যাবে, মাপা যাবে। যেমন তুমি দোকান থেকে একটা পেন কিনে আনলে, এতে কি হলো, তুমি 3 টাকা বা 5 টাকা দিলে সেখান থেকে তুমি একটা পেন ক্রয় করলে। ঠিক আছে, তো এবার লেনদেন কি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। ঠিক আছে, অর্থের মাপকাঠি যার মধ্যে আর্থিক মানে মনিটারি ভ্যালু থাকবে, যার মধ্যে পয়সা দিয়ে বা মানে টাকা দিয়ে সেটাকে মাপা যাবে। কোনো ঘটনা সংঘটিত হওয়ার ফলে যদি পণ্য বা সেবার হস্তান্তর ঘটে তখন তাকে লেনদেন বলে। যেরকম ওই পেন কেনার ব্যাপারটা, ঠিক আছে, আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, আমি ধরো 5 টাকা দিচ্ছি, তার বদলে কি হলো, দোকানদার আমাকে পেন দিল, এর ফলে আমার কাছ থেকে কিছু টাকা গেল এবং তার ফলে আমার কাছে কোনো পণ্য আসলো। ঠিক আছে, এই যে বিনিময়টা যে হলো, সেইটাকে একত্রে কি বলা হচ্ছে, আমাদের লেনদেন। তাহলে বোঝানো গেল লেনদেন কি। এবার আমাদের হিসাব নিকাশের সংজ্ঞাটাতে ফিরে আসা যাক। কি বলেছে, প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেন। তো এরকম যে বিভিন্ন লেনদেন, বিভিন্ন কাউকে হলো মানে স্যালারি দেওয়া বা বিভিন্ন জিনিসপত্র ক্রয় করা, মানে আমাদের প্রতিষ্ঠান যদি যেতে আমাদের বিজনেস আমরা করছি, ঠিক আছে, রেন্ট দেওয়া ইত্যাদি বিভিন্ন এই যে আর্থিক এই যে লেনদেনগুলো, সেই প্রতিনিয়ত যে ঘটে চলেছে বিজনেসের মধ্যে, এগুলো লিপিবদ্ধকরণ মানে নোট করা, শ্রেণীবদ্ধকরণ মানে একটা মানে ক্লাসিফাই করা, মানে একটা জায়গায় বিভিন্ন পার্টে ভাগ করা, যেটা কোন লেনদেনটা কোন টাইপের আছে। তো তোমরা আস্তে আস্তে এটা শিখবে। ও সারসংক্ষেপণ মানে এই যে আমাদের লেনদেনটা যে করলাম এটার একটা জিস্ট বার করা, মাধ্যমে বিভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত করা ও তার বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন তথ্য পত্র, এর দ্বারা কি বিভিন্ন আর্থিক মানে বিভিন্ন স্টেটমেন্ট প্রস্তুত করা ফাইন্যান্সিয়াল, এবং এইটাকে বিশ্লেষণ করে মানে এইটাকে বুঝে যে আচ্ছা আচ্ছা এখানে এই খরচ হয়েছে, ওইখানে ওই খরচ করছে, তার বেসিসে বিভিন্ন আউটকামস বার করা, মানে কি কি মানে এটার দ্বারা কি হতে পারে না হতে পারে। চলো একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। ঠিক আছে, ধরো তোমার প্যারেন্টস তোমাকে বলেছে যে বাজার মার্কেট থেকে কিছু জিনিসপত্র আনতে। ঠিক আছে, তোমার ধরো 100 টাকা দিল, 100 টাকা দিয়ে বললো 1 কেজি ধরো আলু আনতে, তো দুটো পেন আনতে, এমনি নর্মাল পেন 5 টাকা দামে, কোনো একটা খাতা আনতে। ঠিক আছে, ধরো তুমি 1 কেজি আলু ধরো তোমার 30 টাকা লাগলো, আর দুটো পেন তোমার 5 টাকা করে ধরো 10 টাকা, আর হলো একটা খাতা ধরো তোমার 50 টাকা লাগলো। তাহলে এবার তুমি যখন এসে তোমার বাবা বা মাকে যে হিসাবটা দেবে সেটা কিভাবে দেবে। প্রথম কথা তো তুমি কি করবে, যে বলবে যে আলুতে তোমার 30 টাকা গেছে, আর পেনের জন্য 10 টাকা গেছে এবং খাতার জন্য 40 টাকা। আর ধরো 40 টাকা গেছে ধরলাম খাতার জন্য, এই নিয়ে তোমার দাদা 80 টাকা হয়েছে এবং তোমার কাছে কত 100 টাকা দিয়েছিল, তার বদলে কি তুমি 20 টাকা ওনাকে ফেরত দেবে। তার মানে তুমি প্রথমে কি করলে, প্রথমে সমস্ত লেনদেন ধরো তুমি একটা, এটা মুখে মুখে করে নিলে কিন্তু একটা জায়গায় ধরো লিখলে, তো লিখে বোঝালে, তো একটাকে স্লিপের মধ্যে লিখলে, লিপিবদ্ধকরণ করলে। ঠিক আছে, এবার ধরো তোমাকে বললো যে কোন মানে কোন দিকে, মানে ধরো মানে ধরো বললো যে আহ, এটা যেরকম গ্রসারি, তো আলু টালু পেঁয়াজ টিয়াজ এগুলো তো গ্রসারির দিকে মানে মুদিখানার দিকে, আর হলো স্টেশনারির দিকে কি হচ্ছে, তুমি খাতা পেন এগুলো কিনলে। তোমাকে বললো যে তোর খাতা পেন বা স্টেশনারিতে কত খরচ হলো আর মুদিখানার দোকানে কত খরচ, তখন তুমি কি করলে, স্টেশনারির মধ্যে কি 10 টাকার তুমি পেন কিনেছিলে আর 40 টাকার খাতা কিনেছিলে, সেই দুটোকে আলাদা করে যোগ করলে।
সেগুলোকে আলাদা করে বললে যে মুদিখানার দোকানে আমার 30 টাকা গেছিল এবং স্টেশনারির মধ্যে 40 10 50 টাকা গেছিল। তার মানে কি, এর ফলে আমরা যে লেনদেনগুলো হলো সেগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধকরণও করলাম। ঠিক আছে, যে আমাদের 40 টাকা 50 টাকা খরচা হলো মুদিখানার ইয়েতে স্টেশনারিতে, এবং 30 টাকা খরচা হলো আমাদের মুদিখানার মধ্যে। এবং এর ফলে আমাদের কি একটা সার সংক্ষেপণ হলো, এর ফলে একটা জিনিস তৈরি হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমার খরচা হয়েছে। এবং তার দ্বারা বিভিন্ন আর্থিক বিবরণী, এবার আর্থিক বিবরণী তো আমরা সাধারণ লেনদেনে প্রস্তুত করবো না, আমাদের যারা যারা বড় বড় যারা অর্গানাইজেশন আছে, প্রতিষ্ঠান আছে, তারা প্রস্তুত করে। কিন্তু তুমি যে এইটা যে ধরে নাও, তবে তুমি ধরো বিশ্লেষণ করলে, এর ফলে বিশ্লেষণ করে কি ফেলে যে আচ্ছা 100 টাকা দিয়েছিল, 20 টাকা আমার ফিরলো, তো এইখানে এত টাকা খরচ হলো, এখানে এত টাকা করে, এবং তার ভিতরে তথ্য প্রস্তুত ও পরিবেশনকে। এর ফলে কি হয়, যারা বড় বড় বিজনেসের মধ্যে বা যে কোনো বিজনেসের মধ্যে এর ফলে এরকম লেনদেন সংগঠিত হলো, সেটার দ্বারা বিভিন্ন আউটকামস বার করলো। আউটকাম মানে কি, যে আমাদের এইখানে কত খরচা হয়েছে, ওইখানে কত খরচা হয়েছে, এই বছর প্রফিট হলো নাকি লস হলো, আর কোন কোন জায়গায় খরচা কমানো যায়, ইত্যাদি সমস্ত জিনিস আমাদের কি যে তথ্য প্রস্তুত ও পরিবেশনকে বোঝানো হচ্ছে। তাহলে হিসাব নিকাশ এই সমস্ত জিনিসই করে। তাহলে হিসাব নিকাশ কি, প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেনকে, লেনদেন মানে কি যে কোনো ঘটনা সংঘটিত যারা অর্থের মাপকাঠিতে বিচার করা যায়, এবং যার ফলে কোনো পণ্য বা সেবার হস্তান্তর ঘটে, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও সারসংক্ষেপণের মাধ্যমে বিভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত করা, তা বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন তথ্য প্রস্তুত ও পরিবেশনকে হিসাব নিকাশ বলে। ঠিক আছে, তাহলে হিসাব নিকাশের ডেফিনেশন হলো এইটা। এবার তোমাদের তো এখন এমসিকিউ ফরম্যাটে হয়ে গেছে সেমিস্টার ওয়ানটা বা অড সেমিস্টার গুলো, তার জন্য আমাদের একটু ভালো করে পড়তে হবে। তার জন্য তোকে এখানে এমসিকিউর জন্য তো এইগুলো লাগবে, তারও আরো দুটো বলে দিয়েছি এখানে। কি, ব্যবসার ভাষা হলো হিসাব নিকাশ, আর বিজনেসের ল্যাঙ্গুয়েজ হিসাব নিকাশ। কারণ অ্যাকাউন্টিং দ্বারা বা হিসাব নিকাশ দ্বারা আমরা কি করি, বিজনেসের সমস্ত কিছু বুঝতে পারি, এবং প্রতিষ্ঠানের দর্পণ মানে বোঝা যায় যে প্রতিষ্ঠানটা কেমন চলছে, এটা অ্যাকাউন্টিং করলেই বোঝা যায় যে কোথায় কি খরচ হলো ইত্যাদি হলো সেইগুলো। তো এইগুলো তোমাদের কি আসতে পারে, এগুলো তোমাদের পুরোটাই এবং তোমাদের এমসিকিউর মধ্যে এগুলো আসতে পারে। ঠিক আছে, এবার হিসাব রক্ষণ কি? হিসাব রক্ষণ বা বুক কিপিং হলো এমন একটি কৌশল যার সাহায্যে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলিকে প্রথমে দেয় ও তারপর খতিয়ানের বিভিন্ন হিসাবে তোলা হয়। এবার দেখো, আমি একটা কথা বলেছিলাম যে প্রতিষ্ঠানের বিভিন্ন মানে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং এর যখন সংজ্ঞা পড়িয়েছিলাম, তখন বলছে প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ। এবার দেখো, এই লিপিবদ্ধকরণটা তো আমি যে উদাহরণটা বললাম, যে তুমি ঘর থেকে বেরোলে, বেরিয়ে এই জিনিস কিনলে, কিনে তারপর খাতার মধ্যে তো এমনি জাস্ট লিখে নিলে না, মানে এমনিতে তুমি তো লিখে নিলে খাতার মধ্যে, কিন্তু আমাদের আসল রিয়েল লাইফ অ্যাকাউন্টিং এও তাই করতে হয়। কিন্তু এখন তো কম্পিউটারাইজড হয়ে গেছে সব জিনিস, বা যখন ধরো অনেক আগে যখন খাতাতেও লেখা হলো, কিন্তু নর্মাল তো এরকম লেখা হয় না যে 10 টাকার এইটা, 5 টাকার এইটা। তার জন্য কিছু বিশেষ নিয়ম আছে। ঠিক আছে, কিছু বিশেষ নিয়ম, কিছু বিশেষ ফরম্যাট, এই সমস্ত কিছু মিলিয়ে লিখতে হয়। তো সেইটাকেই আমাদের কি বলে, জাবেদা বলে। এই যে প্রথমে যেটাকে টোকা হলো না, যখন তুমি ধরো লিখলে 10 টাকার পেন, বা 30 টাকার হলো, বা 40 টাকার খাতা, এই যে ফার্স্ট স্টেপটা যেটা তুমি লিখলে, সেটাকে একটা বিশেষ নিয়মে অনেক কিছু দিক মাথায় রেখে, সেটা তোমরা পরে আস্তে আস্তে শিখবে, নেক্সট ক্লাসে আস্তে আস্তে শিখবো। তো তখন যখন জার্নাল করাবো, বা জাবেদা এটাকে বলে। ঠিক আছে, তারপর খতিয়ানের বিভিন্ন হিসাবে তোলা। তারপর খতিয়ান কি, ধরো তুমি এই লিখে নিলে, লিখে নেওয়ার তুমি বললে যে আচ্ছা গ্রসারিতে, মানে গ্রসারি হেডের মধ্যে, মানে আমাদের মুদিখানার মধ্যে এত খরচ হয়েছে, তারপর আমাদের হলো মানে স্টেশনারির মধ্যে এত খরচ হয়েছে। তো এই যে আলাদা আলাদা করে তুমি যে ভাগাভাগি করলে, তো এইটা কি বলে, খতিয়ান বা লেজার বলে। ঠিক আছে, তার মানে হিসাব রক্ষণ কি, এই যে পুরো জিনিসটাকে নোট ডাউন করা, প্রথমে লেনদেনটাকে নোট ডাউন করা এবং ক্লাসিফাই করা বা শ্রেণীবিভাগ করা, এটাকে আমাদের হিসাব রক্ষণ বা বুক কিপিং বলা হচ্ছে। ওকে, এবার হিসাব শাস্ত্র কি? প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের লিপিবদ্ধকরণের নিয়ম নীতি পদ্ধতি বিষয়ে জানা যায় যে শাস্ত্র থেকে, তাকে হিসাব শাস্ত্র বলে। তাহলে অ্যাকাউন্টিংটা কি বা হিসাব নিকাশ কি, যে প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেনগুলিকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সারসংক্ষেপণের বিভিন্ন তথ্যবস্তু ইত্যাদি। আর বুক কিপিং কি, জাস্ট লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা, জার্নাল এবং লেজার বা জাবেদা ও খতিয়ানের দ্বারা। আর হিসাব শাস্ত্র কি, এটা একটা ব্রাঞ্চ, যেরকম ম্যাথামেটিক্স একটা ব্রাঞ্চ। ঠিক আছে, যেরকম ইংলিশ একটা ব্রাঞ্চ। ঠিক আছে, এরকমই একটা ব্রাঞ্চ হলো কি অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র। এর মধ্যে কি, এর মধ্যে এই সমস্ত যে এই কিভাবে করবে, যে আমি বললাম না, জাস্ট খালি নর্মাল লিখলে হবে না, যে 10 টাকার এটা পেন, 8 টাকার পেন, এটা তো লেখার জন্য কিছু বিশেষ নিয়ম পদ্ধতি ফলো করতে হবে। এইগুলো সম্পর্কে যেই ব্রাঞ্চ থেকে বা যেই বিভাগ থেকে বা যেই শাস্ত্র থেকে জানা যায়, তাকে কি বলা হচ্ছে, হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। বা তোমরা যে সাবজেক্টটা ক্লাস 11-এ পেয়েছো, যে অ্যাকাউন্টেন্সি তোমরা সাবজেক্টটা পেয়েছো, তো কমার্স যারা নিয়েছো বা অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা যারা রেখেছো, তো এইটাই আমাদের কি একটা ব্রাঞ্চ, যার মধ্যে কি বিভিন্ন আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা, নিয়ম নীতি পদ্ধতি ইত্যাদি জানা যায়। ওকে, তো এবার দেখো, এখানে কিছু এমসিকিউস এর জন্য বলা আছে। তাহলে আধুনিক হিসাব শাস্ত্রের জন্ম হয় কবে? 1494 সালে। ঠিক আছে, এবং আধুনিক হিসাব শাস্ত্রের জনক কাকে বলা হয়? লুকা প্যাসিওলিকে। একজন আছেন, তাকে লুকা প্যাসিওলি, ওনাকে আধুনিক হিসাব শাস্ত্রের জনক বলা। এবং হিসাব শাস্ত্র কি, একটা কলা ও বিজ্ঞানের মিশ্র রূপ, বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, ঠিক আছে, কারণ এখানে বিজ্ঞানসম্মতভাবে সমস্ত জিনিস আর কল্যাণে, এটা বিভিন্নভাবে আমাদের মানে বিভিন্ন ডিসিশন মেকিং ইত্যাদি, আমাদের এটা কি সময়ের সাথে 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 আর্ট হয়ে যায়, সেগুলোকে একত্রে আমাদের কি কলা ও বিজ্ঞানের মিশ্র রূপ বলে। ঠিক আছে, তোমরা সবাই বুঝে গেলে যে হিসাব নিকাশ কি। ঠিক আছে,
তো এইগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে। তোমরা এমনি তোমাদের, আমি তো বুকস আগের ক্লাসে, তোমরা নেক্সট ক্লাস যারা দেখেছো মানে আগের প্রিভিয়াস ক্লাসে আমি বুকস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অ্যাকাউন্টেন্সি সিলেবাসটা সম্পর্কে আলোচনা করেছিলাম, তো সেখান থেকে তোমরা বুকস ফলো করতে পারো। এবং এখানে তো আমি যে নোটসের মধ্যে দিয়েই দিয়েছি, তো এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে কোনটার পরিধি কেমন। মানে দেখো বুক কিপিংটা হলো অ্যাকাউন্টিং এর ভেতরে এবং অ্যাকাউন্টিংটা হলো অ্যাকাউন্টেন্সির ভেতরে। সব থেকে ব্যাপক পরিধি হলো অ্যাকাউন্টেন্সি। মানে অ্যাকাউন্টেন্সি কি বলছে, নিয়ম নীতি পদ্ধতি সবকিছু, এটা বেশি ওয়াইডার অ্যাসপেক্ট। আর অ্যাকাউন্টিংটি সেটা হলো জাস্ট প্রতিষ্ঠানের জিনিসপত্র, মানে বিভিন্ন লেনদেনকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সার সংক্ষেপণ, এইগুলো। এবং বুক কিপিং এর মধ্যে জাস্ট লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ নিয়ে আসে। তাহলে সব থেকে বড় হলো অ্যাকাউন্টেন্সি, তার ভেতরে হলো মানে পরিধি হিসাবে তার ভেতরে হলো অ্যাকাউন্টিং, তার ভেতরে হলো বুক কিপিং। তো এই রিলেশনটা তোমরা মনে রাখবে। ওকে, এবার আমরা চলে আসি অ্যাকাউন্টিং ইনফরমেশন কি বা হিসাব নিকাশ তথ্য কি। প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেনের হিসাব নিকাশের ভিত্তিতে প্রস্তুত বিভিন্ন আর্থিক বিবরণী থেকে যে তথ্য পাওয়া যায় তাকে হিসাব নিকাশ তথ্য বলে। এবার দেখো, আমরা তো অ্যাকাউন্টিংটা করলাম, আমরা জেনে গেলাম হিসাব নিকাশ কি, যে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণের সার সংক্ষেপণের মাধ্যমে বিভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত, এই যে এটা কথাটা বলেছিলাম। এর ফলে ওই যে আমি লিখলাম যে আমি ধরো আমাদের নর্মাল লাইফের জন্য আমি বললাম যে গ্রসারিতে এত টাকা খরচ করলাম, এতে এত টাকা খরচ করলাম, এখানে এত টাকা গেল, এখানে এত টাকা ফিরলো। এই যে আমাদের নর্মাল যে জীবনের যে আমরা নর্মাল যে হিসাবটা করলাম, সেরকম প্রতিষ্ঠানে তো বিভিন্ন বিভিন্ন হিসাব হয়, কোথায় লাভ হলো, ক্ষতি হলো, কোথায় বেশি টাকা গেল, কার কাছ থেকে টাকা পাওয়া ছিল, কি এখন আমাদের কত সম্পত্তি আছে, এই সমস্ত যে তথ্য আমরা পাচ্ছি হিসাব নিকাশের ফলে, এগুলোকে কি বলা হচ্ছে, অ্যাকাউন্টিং ইনফরমেশন বা হিসাব নিকাশ তথ্য। ঠিক আছে, খুবই সিম্পল। তো হিসাব নিকাশ তথ্য তোমরা বুঝতে পারলে। তো হিসাব নিকাশ তথ্যের দুটি সুবিধা কি। হিসাব নিকাশ তথ্যের দুটি সুবিধা হলো, হিসাব নিকাশ তথ্য থেকে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে পারা যায়। যে কোনো দিন প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে পাওয়া যায়, কারণ হিসাব নিকাশটা আমরা করছি তো তার জন্য। হিসাব নিকাশের আমরা উদ্দেশ্য বলতে গেলে এটাই বুঝতে পারি যে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা জানতে পারা। এবং হিসাব নিকাশ তথ্য থেকে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মানে চালনা করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কোনখানে আমরা খরচটা কমাবো, কোনখানে কোথা থেকে পরের বার জিনিস ক্রয় করব, জিনিস আমাদের হিসাব নিকাশ তথ্য সাহায্যে করা যায়। এবার হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো পরিচালক, ব্যবস্থাপক, মালিক ও উচ্চস্তরের কর্মচারীরা। ঠিক আছে, মানে যারা হলো ম্যানেজমেন্টের লোক আছে, যারা চালনা করে, বিভিন্ন ম্যানেজার থাকে, হিউম্যান রিসোর্স ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ম্যানেজার, ঠিক আছে, এবং উচ্চস্তরের কর্মচারী যেমন সিইও, সিটিও, এরা সমস্ত কি হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। যারা ইন্টারনাল ইউজার, মানে হিসাব নিকাশ তথ্যকে যারা মানে যারা প্রতিষ্ঠানের ভেতরে আছে, তারা কিসের জন্য, তা বলে ঠিক আছে প্রতিষ্ঠানকে আরো কি করে গ্রো করা যায়, আরো কি করে তার উন্নতি করা যায়, এই সমস্ত জিনিসটা আমাদের কি হচ্ছে, হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এরা। এবার হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা। তথ্য লগ্নি, মানে ইনভেস্ট করে অনেকে কি হলো শেয়ার কেনা, শেয়ার কেনার আগে তারা ওই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেখে কেনে। তো ব্যালেন্স শিট কি অ্যাসেট এবং লাইবিলিটি, মানে আমাদের সম্পত্তি এবং দায় কত আছে কোন একটা প্রতিষ্ঠানের, সেইটাকে বোঝা ব্যালেন্স শিট। সেটা তোমরা আস্তে আস্তে পরে জানবে যখন ফাইনাল অ্যাকাউন্টস করবে, ঠিক আছে। তো এইটা আমাদের কি হচ্ছে যে তারা ওইটা থেকে চেক করে, তার মানে কি তারা বাইরের সংস্থা গেলো। এবং সরকার কি, সরকারের কাছ থেকে তো সরকার তো ট্যাক্স নেওয়ার জন্য চেক করবে যে তুমি কত টাকা কামিয়েছো, কত টাকা মানে উপার্জন করেছো, এবং শ্রমিক সংঘ তাদেরকে টাকা দিতে হবে। সেই জন্য তারা কি হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং কি, আমি একটা বলেছিলাম না প্রথমে যে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং বা এটা কি বলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কেন বলেছিলাম যে এইটাকে আমরা যে এই সংজ্ঞাটাকে পড়লাম এটাকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলে। হিসাব নিকাশে অনেক ভাগ থাকে, ঠিক আছে। একটা থাকে হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা থাকে হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং, একটা থাকে পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো দেখে নাও যে এটা কি আছে, যে হিসাব নিকাশ ব্যবস্থা প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য বা সেবার উৎপাদন ব্যয় নিরূপণ করা, সেই হিসাব নিকাশ ব্যবস্থাকে পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থা বা কস্ট অ্যাকাউন্টিং বলে। মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি, প্রতিষ্ঠানের বিভিন্ন লেনদেন ঘটে যাওয়ার ফলে আমরা কি করছিলাম সেটাকে মানে লিপিবদ্ধ, মানে টুকছিলাম, টুকে তার বেসিসে আমরা বলছিলাম আচ্ছা 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 এরকম এরকম আমাদের হয়েছে, এরকম এরকম জায়গায় খরচা। তার মানে কি কোনো ঘটনা সংঘটিত হলো, তারপর আমরা সেটাকে টুকলাম, মানে কোনো লেনদেন হওয়ার পর তারপর আমরা হিসাব করলাম। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং কি, যে উৎপাদিত পণ্য বা সেবার উৎপাদন ব্যয়, মানে কত টাকায় সে একটা জিনিস, ধরো আমি একটা ফোন বানাচ্ছি, তো ফোনটা আমরা ম্যানুফ্যাকচার করছি, ফোন তো একদম বানাচ্ছি, র মেটেরিয়াল নিয়ে এটি একদম ভালো করে ফোন বানাচ্ছি, তো এই ফোনটা কত টাকায় হতে পারে বা তার জন্য কত কি খরচা লাগতে পারে, সেই জিনিসটাকে আমাদের যে বার করা আছে সেটা কস্ট অ্যাকাউন্টিং এর দ্বারা। আমরা ধরো কোনো জায়গায় ঘুরতে গেলাম, তখন আমরা দেখি না যে আচ্ছা ঠিক আছে আমরা ঘুরতে যাচ্ছি, তো ওকে ঠিক আছে তাহলে এত টাকা মতো হয়ে যাবে, ঠিক আছে আরো 2000-3000 টাকা বেশি নিয়ে যায়, কথার কথা বললাম। এরকম যখন আমরা ভাবি, তো এইটাও আমরা এক ধরনের কস্ট অ্যাকাউন্টিং এর মতো করি, কিন্তু মানে চলতি ভাবে করছি, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে কস্ট অ্যাকাউন্টিং কি ফিউচারের প্রেডিকশনও দিতে সাহায্য করে। ওকে, এবার পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যে হিসাব নিকাশ ব্যবস্থা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও শাখা থেকে, যেমন কস্ট অ্যাকাউন্টিং থেকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে বিভিন্ন তথ্য নিয়ে সেটা কি ব্যবস্থাপক ও পরিচালকের কাছে সরবরাহ করে, এবং তার দ্বারা বিভিন্ন আমরা কি
ডিসিশন নিতে পারি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে কি, ম্যানেজ করা, মানে সমস্ত জিনিসকে ম্যানেজমেন্টের মধ্যেই তো কস্ট ফাইন্যান্সিয়াল, মানে কোনো একটা প্রতিষ্ঠানকে চালনা করা এর মধ্যেই তো চলে আসে। মানে কস্ট অ্যাকাউন্টিং এর থেকে বিভিন্ন তথ্য নিলাম, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর তথ্য নিলাম, সবকিছু একসাথে কম্পাইল করে মানে একত্রে করে আমরা বিভিন্নভাবে যে বড় বড় যারা ব্যবস্থাপক আছে, সিইও ইত্যাদি, তাদের কাছে পরিবেশন করা, এটাকে আমাদের কি বলা হচ্ছে, পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ওকে। তো আজকের ক্লাসে আমরা অনেকগুলো টার্মস জেনে গেলাম এবং আমাদের যে ফার্স্ট যে ইউনিটের মধ্যে যে ফার্স্ট পার্টটা আছে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং, তো সেইটা সম্পর্কেও আমাদের হয়ে গেল। ঠিক আছে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কোনো কিছু জানার থাকে, ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে জানাও, এবং কি কি ক্লাস তোমরা এর পরবর্তীতে চাও, তোমরা সুন্দরভাবে সমস্ত ক্লাস মানে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। এবং তোমাদের ফ্রেন্ডসদের এই চ্যানেলটা সম্পর্কে জানাও। একদম নতুন থেকে আমরা প্রথম থেকে স্টার্ট করছি, সেমিস্টার ওয়ানের সমস্ত তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবং চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অ্যাকাউন্টেন্সির।